তখন ও জয়েন্ট সেক্রেটারি স্বপন ব্যানার্জি, তার নাতনি গান করলো, বুঝতে পারছেন, প্রজন্মের সঙ্গে প্রজন্ম এটা ধারাবাহিকতা আছে। আমি রবীন্দ্রকে বলছিলাম, যখন আমরা SFI এর মেম্বারশিপ কেটেছি তখন ফোলিওতে সুভাষ চক্রবর্তী এবং শ্যামল চক্রবর্তীর নাম, সেক্রেটারি প্রেসিডেন্টের নাম থাকতো। আমি প্রথমে সুভাষদাকে শ্রদ্ধা জানাচ্ছি তার স্মৃতির প্রতি। আর এই সুভাষ চক্রবর্তী ফাউন্ডেশন বছর বছর নানান কর্মসূচির মধ্য দিয়ে এবং যেভাবে 3রা আগস্ট এরকম আলোচনা এবং অন্যান্য কর্মসূচির মধ্য দিয়ে স্মরণ করা হয়, এটা ভালো, এটা একটা ধারা। কারণ গোটা বিশ্বে আসলে ইতিহাসকে মুছে দেওয়া হচ্ছে। আমি সেক্রেটারি হওয়ার পরে 22 সালে দেশাভিমানে একটা ইন্টারভিউ দিয়েছিলাম, পার্টি কংগ্রেসে গিয়েছিলাম, তখন দেশাভিমানী পত্রিকা পার্টি, তাতে তারপর একটা আর্টিকেল লেখা হয়েছিল। তো সেখানে তার প্রথম কোটেশনটা দিয়েছিলাম মেলিন কুন্দ্রু। সে বলেছিল, গরিব মানুষের লড়াই হচ্ছে গোটা বিশ্বে এখন বিস্মৃতির বিরুদ্ধে স্মৃতিকে রক্ষা করার লড়াই, গোটা মেমোরিকে মুছে দেওয়ার চেষ্টা করছে। এই দেখেন, যখন নাম পাল্টায়, যখন ফলক পাল্টেছে, ওই স্টেডিয়ামে যখন বিভিন্ন জায়গায় 15 বছর ধরে আমরা দেখেছি সব সাইনবোর্ড, ফলক, জ্যোতি বসু, সুভাষ চক্রবর্তী, বুদ্ধবাচ্চা, যা নাম আছে সব সরিয়ে দিতে হবে। আসলে এটা হচ্ছে ইতিহাসকে মুছে ফেলার চেষ্টা। এই জন্য এই আগস্ট মাস শুরু হলো, স্বাধীনতা মাস। আমরা গোটা রাজ্যে অভিযান করছি যে বামপন্থীদের, কমিউনিস্টদের স্বাধীনতা আন্দোলনের যে ধারা, কারণ এমন একটা নতুন ইতিহাসের বিকৃতি করে যা বলেছিল, মিডিয়ার সহযোগে সোশ্যাল মিডিয়াকে নিয়ে ফাঁসির শক্তি তাই করে যে এর আগে যে কোনো একটা ইতিহাস ছিল তা নয়, তাদের জন্ম থেকে ইতিহাসটা শুরু হয়েছে, তার আগে সব কিছুকে অস্বীকার করা। সেজন্য আমাদের এই বিভিন্ন অকেশন ওই পুরনো স্মৃতিকে ডাউনলোড করে, স্মরণ করিয়ে দেয় এবং এটা জোরালোভাবে করতে হয়। এখন এতদিন ধরে যে শিক্ষা দুর্নীতি এবং প্রশ্নফাঁসের বিরুদ্ধে যে আন্দোলন হলো, যেটা বিষয় দেওয়া হয়েছে কমল বনে, কমল সাধারণত বনে ফোটে না, পাঁকে, তাই তো? তো সেখানে CBSE, NTA, NEET এবং আরো অন্যান্য পরীক্ষা দেশব্যাপী মানুষের ধৈর্যের বাঁধা ছিল। সরকার ডিনায়াল মোডে ছিল, কিছুতেই স্বীকার করবে না অন্যায় হয়েছে, ভুল হয়েছে। আমাদের একটা স্মরণ রাখতে হবে, এই যে আন্দোলন গড়ে উঠল রাতারাতি না, অবশ্যই তার মধ্যে একটা স্বতঃস্ফূর্ততা ছিল। ছাত্র সংগঠন তারা প্রতিবাদ করছিলেন, যেমন নতুন এই শিক্ষানীতি নিয়ে, জাতীয় শিক্ষানীতি নিয়ে, তেমনি শিক্ষার যে সর্বনাশ হচ্ছে, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলো চৌপাট হচ্ছে। আমরা আমাদের রাজ্যে শিক্ষা দুর্নীতি নিয়ে এত ব্যস্ত ছিলাম, আমরা ওইদিকে তাকাচ্ছিলাম না, কিন্তু বিশ্বভারতী থেকে গোটা দেশে। কিন্তু সরকার কিছুই মানছিল না। এই আমরা বলি নতুন প্রজন্ম, আমাদের পার্টি সংগঠনে যখন বলা হয় নতুন মুখ নিয়ে আসো, এখানে এই বিষয়ে এরাই বক্তৃতা করলো, দীপশিখা করলো, শতরূপ করলো, দেবাঞ্জন করলো, ময়ূর পরিচালনা করছে। আবার এর পরের একটা প্রজন্ম আছে, খেয়াল রাখতে হবে, ক্রমাগত এই ধারা বহমান। অনেকে মনে করে আচ্ছা এখন CPI এর বা বামপন্থীরা একটু তরুণ প্রজন্মের দিকে তাকাচ্ছে না। যখন সুভাষ চক্রবর্তী ছাত্র নেতা হয়েছে এবং তার থেকে পার্টি নেতা হয়েছেন, তখন মিডিয়া ছিল না, সোশ্যাল মিডিয়া ছিল না, ঘন্টাখানেক ছিল না, 24 ঘন্টা ছিল না, কিন্তু তারা তো তরুণ। সে বিমান বসুও তাই, আর কাকাবাবু মুজাফর আহমদ যখন কমিউনিস্ট পার্টি গড়ে তুলেছেন, নজরুল যখন কবিতা লিখছে, আজ থেকে 100 বছর আগে 1926 সালে কলকাতায় দাঙ্গা হয়েছে, নজরুল হুগলিতে থাকেন, কৃষ্ণনগরে গিয়েছেন, সম্মেলন আছে, সেখানে তিনি উত্তেজিত হয়ে লিখলেন কান্ডারি হুঁশিয়ার, হিন্দু না ওরা মুসলিম, এই জিজ্ঞাসা কোনজন। এটা ছিল বাংলা। আর এখন
আজকে দাঁড়িয়ে এই আন্দোলনের প্রথম শিক্ষা নিতে হবে বাঙালি হিসেবে, বাংলা হিসেবে। স্বাধীনতা আন্দোলনে গত শতাব্দীর গোড়া থেকে বলা হতো, হোয়াট ইন্ডিয়া বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। এখন কি তাই? কবে ঘি খেয়েছিলেন আর এখন গন্ধ শুকবেন? খারাপ লাগবে অনেকের, কিন্তু এই যে সময় আমাদের এখানকার গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শেষ করা হলো, শিক্ষা প্রতিষ্ঠানকে শেষ করা হলো, শিক্ষকের মর্যাদা, শিক্ষার মর্যাদা, সংস্কৃতি, শিল্প, সাহিত্য, রাজনীতি, মূল্যবোধ, তাতে দাঁড়িয়ে এখন আমরা এই যখন আলোচনা করছি, সেখান থেকে যে শিক্ষাগুলো নিতে হবে তার প্রথম শিক্ষা হচ্ছে what India thought yesterday, Bengal should start thinking or learning today, if not tomorrow. ইতিহাস কোথাও একটা জায়গায় দাঁড়িয়ে থাকে না। প্রত্যেক প্রজন্ম, প্রত্যেক সময় কতগুলো চ্যালেঞ্জ নিয়ে আসে। সেই চ্যালেঞ্জের মোকাবিলা করার জন্য সেই প্রজন্মকে, যারা ভুক্তভোগী, কি জ্বালা বিষে বুঝিবে সে কিসে, কবু আসি পিসে দংশে নিজার, সেই অ্যাফেক্টেড সেকশনকে কৃত কৌশল আয়ত্ত করতে হয়, প্রযুক্তি আয়ত্ত করতে হয়, তত্ত্বকে আয়ত্ত করতে হয়, এবং তারপরে নিষ্ঠার সঙ্গে বিকল্প নিয়ে সমবেত প্রয়াস চালাতে হয়। উদারীকরণের পথ থেকে, প্রাইভেটাইজেশনের পথ থেকে, গ্লোবালাইজেশন, লিবারালাইজেশনের পথ থেকে প্রথম আমাদের প্রজন্ম, তারা কি বলতাম, এই সবাইকে সেলফ সেন্ট্রিক, আত্মকেন্দ্রিক ইন্ডিভিজুয়াল করে দেওয়া হচ্ছে, আলাদা আলাদা দ্বীপে পাঠিয়ে দেওয়া হয়েছে, বিভাজন করে, ভাগ করে। আর একটা আন্দোলন এই রকম ভলিউমে গড়ে ওঠে না যদি সবাই নিজের নিজের দ্বীপ থেকে বেরিয়ে এসে যদি প্রাঙ্গণে এক কাট্টা না হয়। অনেকে হতাশ হয়েছিলেন, তা তো হবে না, কিন্তু এই প্রজন্ম খুব ফোকাস, কোথায় কি করতে হবে। তাকে অনেকে মনে করতে পারে স্বার্থপর, কেরিয়ারিস্ট, কিন্তু যখন দেখা গেল শিক্ষার সর্বনাশ হচ্ছে, এবং আমাদের না, গোটা বিশ্বে, আজকে যে এআই, আজকে যে ইনফরমেশন টেকনোলজি, আজকে মুনাফার পাহাড় জমানোর জন্য, বিজনেস ট্রানজাকশনের জন্য যে শিক্ষার দরকার, যে ক্যাপাসিটি এবং ক্যাপাবিলিটি দরকার, সেটা এই যে প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রতিষ্ঠান, সেখান থেকে যারা গ্র্যাজুয়েট হয়ে বেরোচ্ছে, পোস্ট গ্র্যাজুয়েট হয়ে বেরোচ্ছে, পিএইচডি করে বেরোচ্ছে, কয়েকটা ব্যক্তি রেখে সেখানে দাঁড়িয়ে আজকের দিনের অর্থনীতি, এই গ্লোবালাইজড ইকোনমিতে মনে করছে আমাদের এখানে যেমন শিক্ষা শুরু হয়েছিল, কেরানি লাগবে, শিক্ষিত করতে হবে, অঙ্ক শিখতে হবে, পাটিগণিত শিখতে হবে। তাহলে এই যে ট্রান্সফরমেশন হচ্ছে, সেখানে দাঁড়িয়ে ক্রমাগত শিক্ষার গুরুত্ব কমছে। একেবারে সব অশিক্ষিত যাবে তা তো নয়, কিন্তু যাদের বাপ মার ক্ষমতা আছে সে কিনে নেবে। আজকে লন্ডনে দ্য ইন্ডিপেন্ডেন্ট করছিলাম, এখন সাধারণত বিশ্বের বিভিন্ন কাগজগুলোতে এই যে ভারতে যা হলো তার ইম্প্যাক্ট কি সেটা দেখার জন্য। তো দ্য ইন্ডিপেন্ডেন্ট লন্ডন একটা পত্রিকা লিখছে, অনেক দিন পরে ভারতের একটা আন্দোলনের জন্য আফ্রিকা এবং ইউরোপের বিভিন্ন দেশে নতুন প্রজন্মের, বিশেষত ছাত্রছাত্রী এবং বেকার ছেলেমেয়েরা রাস্তায় নামছে। তারপর কেনিয়ার একজন এমপি তিনি লিখলেন যে কেনিয়ার আন্দোলন শুরু হয়েছে। ওই খবরে ইন্ডিপেন্ডেন্ট থ্রেডে, খবরের থ্রেডে একজন ব্রিটিশ লিখছে, ইয়াং ছেলে, যে আমি এই যে কলেজ থেকে পিএইচডি পর্যন্ত পড়াশোনা করলাম, একটা A4 সাইজের সার্টিফিকেট জোগাড় করলাম, কিন্তু এই A4 কাগজের কোনো দাম নেই। কারণ এই সময়ে যে আমি এই যে বলে না স্টুডেন্ট ক্রেডিট, লোন নিয়ে নিই, তাহলে আমার উপরে যে ইনডেপ্টেডনেস, যে ঋণের দায় তৈরি হয়েছে,
এবং তার সঙ্গে বেকারত্ব, এই সার্টিফিকেটের দাম নেই, তাহলে এমপ্লয়াবিলিটি নেই, তাহলে আমি কোথায় যাব? এর চেয়ে কত হতাশার জায়গা থেকে সে লিখছে ব্রিটিশ যে এর চেয়ে আমি যদি একটা গুদামে তাকে মানে লাইব্রেরির তাকে বই না ঘেটে যদি গুদামে স্ট্যাক করতাম তাকে বস্তা মাল, তাহলে অন্তত আমি আমার ঘর করার জন্য কিছু টাকা জমাতে পারতাম। আর এখন আমি এই A4 সার্টিফিকেট নিয়ে আমি ঋণ কিভাবে শোধ করব সেটা আমি ঋণগ্রস্ত। এই গোটাটা উল্টে গেল। আমাদের এখানে এই ইকোনমিকে জোর কদমে চালানো হচ্ছে। ভোটের সময় অনেক কিছু বলে দিতে পারে, ওখানে তাহলে ব্রিটেনের রাজনীতি হবে এটাই যে তুমি বেকার, কারণ এখানে এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকার লোকজন চলে আসছে, সাউথ এশিয়ানরা চলে আসছে, জেনোফোবিয়া, বিদেশি চাওয়া, এই ভাগ করার রাজনীতি। আমাদের এখানে এই যে বাই ইলেকশনের কথা বললো, এখন এবারে আমাদের এখন শুরু হয়নি, পরের বারে হবে। বাঁকিপুর উপনির্বাচনে RSS এর শাখা সরাসরি পোস্টার লাগিয়েছে, হোর্ডিং লাগিয়েছে যে ভোট দিতে হবে, শাখার নাম করে অমুক শাখা তমুক শাখা। সরাসরি RSS বলতে পারে না যে বিজেপিতে ভোট দাও বা কমল ফুলে ভোট দাও, কারণ রাজনীতি করে না ওরা। ওই যখন ব্যান্ড হয়েছিল গান্ধী হত্যার পরে, তখন তারা চিরকুটে লিখে দিয়েছিল যে তোমার গিয়ে আমরা কোনো রাজনীতি করব না, আমরা একটা সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় সংগঠন। অথচ সবাই জানে রাজনীতিটা কি হচ্ছে। তো ওখানে হোর্ডিং আছে বাঁকিপুরে, গেরুয়া রঙের বিশাল বড় হোর্ডিং, এখানে যেমন থাকে, কোনো নেতার ছবি নেই, কোনো ভোটের ছবি নেই, তাতে লেখা আছে হিন্দিতে, আমি বাংলা বলছি, আমরা কট্টর হিন্দু, এই জন্য এখনো আমাদের কেউ কেটে ফেলতে পারেনি। সুতরাং এই কট্টরতা রাখার জন্য ভগবাকে ভোট দিন। ভগবানের স্যাফরন মানে গেরুয়াকে ভোট দিন। 2015 বলেছিলাম রং দে মোহে গেরুয়া, আর এখন বলছে কট্টরতাকে বজায় রাখার জন্য। এই যে ভয় ধরিয়েছে, তারা লেখা বলেনি জিহাদি চলে আসবে, বাংলাদেশ হয়ে যাবে, পূর্ব বাংলাদেশ হয়ে যাবে, আপনার ঘরে ঢুকে যাবে। এই যে আতঙ্ক এবং ভয় তৈরি করানো হয় কখনো বিদেশি সম্পর্কে, যদি বিদেশি না থাকে তাহলে ঘরের লোককে বিদেশি সাজিয়ে জেনোফোবিক। আজকের দিনের ফাঁসির শক্তি, তারা ওই মুসলিনের মতো, হিটলারের মতো ফাঁসিবাদ না। এবং ইসরায়েল যা করছে প্যালেস্টাইনে, তাতে সমাজতত্ত্ববিদ, রাজনীতিবিদরা, যারা রাজনৈতিক শাস্ত্র চর্চা করছেন, তারা বলছেন এটা হচ্ছে একটা, তুমি ফাসিস্ট কেন বলছো, এটা হচ্ছে রেশিয়াল ডেমোক্রেসি। রেশিয়াল ডেমোক্রেসি মানে একটা নির্দিষ্ট জাত, নির্দিষ্ট ধর্ম, নির্দিষ্ট ভাষা, যার মেজরিটি আছে, তার মেজরিটেরিয়ানিজম, সংখ্যাগুরুবাদ যদি করা যায়, এবং যারা মেজরিটি নয় তাকে যদি সেফ হিসেবে দেখা হয় পারসেপশনে, ভয়ের কারণ উদ্বেগ করে যদি, এবং ঘৃণা যদি তৈরি করা যায়, তাহলে ওই ভোট দিয়েও, ডেমোক্রেসি রেখেও একটা ফাসিস্ট রেজিম চলতে পারে আইনত, কাগজের পক্ষে। মার্ক্স যখন মার্ক্সবাদ লিখছেন, তখন ফ্রেঞ্চ একজন দক্ষিণপন্থী দার্শনিক মরিস, সেজন্য তাকে বলা হয় মরিশিয়ান। এই মমতা, মোদী, ট্রাম্প যা দেখছেন, এর পেছনে যে দার্শনিক ভিত্তি আছে, ওরা কোনো বলবে না, আমরা যেমন মার্ক্সবাদ বলি আর কি বলছি। মরিশিয়ান বলেছিলেন ফ্রেঞ্চ শব্দে বিখ্যাত তার উক্তি, লে পেন লিগাল, লে পেন রিয়াল। মানে একটা আইনি ব্যবস্থা থাকবে, কিন্তু রিয়ালিটিতে, বাস্তবতায় ওটা থাকবে না, আর একটা বাস্তবে থাকবে। তাহলে আইনে অনেক কিছু ভালো ভালো কথা লেখা থাকবে, সমানতা, ঐক্য, সাম্য, কিন্তু জোর যার মুলুক তার। আমি এখানে আমায় মাতব্বর, তাহলে আমি আইন। তার থেকে এই ফ্র্যাঞ্চাইজি পলিটিক্স বেঙ্গলে যা 15 বছর ধরে হলো, জোর যার মুলুক তার।
বক্তৃয়ে তৃণমূলকে খুন করার পরে মমতা গিয়ে বললেন আগে যেরকম ব্যবস্থা ছিল সেরকমই চলবে, এখন ভাদু শেখ নেই, তার বদলে টুলু চালাবে, টুলু মণ্ডল চালাবে, ফ্র্যাঞ্চাইজি দিতে হবে। অনেকে মনে করলেন পশ্চিমবঙ্গে যা একটা আপদ গেল, ঠিক বড় আপদ, কিন্তু আপদ গেল, আমরা কি বললাম, কিন্তু বিপদ বাড়লো না, এলো না, বিপদ ছিল, বিপদ ছিল কিন্তু বিপদ বাড়ল। এখন মানুষ বুঝতে পারছেন এত দ্রুত কোন সরকার নির্বাচিত হওয়ার পরে মানুষের মধ্যে এত প্রশ্ন উঠে আসে না, তাদের অভিজ্ঞতা থেকে। আমার এটা আজকে বিষয় নয়, এটা পরে বলবো অন্য কোনো অকেশনে, আমি কম সময় বলবো ঠিক করেছিলাম। আমাদের বিপদ হচ্ছে যে বাংলা হিন্দুত্বের প্রেমে পড়ল যখন গোটা দেশে হিন্দুত্ব রাজনীতি বিধবা হতে চলেছে। ওই বললাম যে টুমরো আর টুডে, সেটা এই দিল্লি এবং সেটা যেভাবে ছড়িয়ে পড়লো অরুণাচল প্রদেশ থেকে খোদ গুজরাট, মহারাষ্ট্র, ওসব বর্ণনা দিয়েছে, দীপশিতা বলেছে, শতরূপ বলেছে, আমার থেকে অনেক ভালো বলতে পারবে, বলেছেও তাই। কিন্তু আমরা এখান থেকে কি ড্র করতে পারি? এই যে অভিযান করলো দিল্লিতে 20 তারিখে বটুকেশ্বর দত্ত সঙ্গে ভগৎ সিং পাবলিক সেফটি অ্যাক্ট আর ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট অ্যাক্টের জন্য যে বিল নিয়ে আসছিল ব্রিটিশ 100 বর্ষ আগে, সেই দিন বোমা ফেলেছিলেন ন্যাশনাল অ্যাসেম্বলিতে এবং বলেছিলেন কালা সরকারের কানে আওয়াজ করার জন্য, তাই তো। 13 জুলাই আমি যখন ওদের কংগ্রেস পার্টির ওখানকার এতে গেলাম, আমরা দিল্লিতে গেছিলাম, সেন্ট্রাল গভর্নমেন্ট মিটিংয়ে তো সবাই যাচ্ছিলাম, আমি সবাই 12 তারিখে গেছিলাম, আমি 13 তারিখে গেলাম। তো বক্তৃতা করতে বললো যখন, ওখানে যেমন মঞ্চে সোনা মাংস ভোগ হরতাল করছে, খুবই খারাপ অবস্থা, শেষের দিকে একদম উঠতে পারছে না, কথা বলতে পারছে না। চলো একটা উর্দুতে একটা বা হিন্দি জায়গায় শায়রি আছে, তো বলেছিলাম যে দুনিয়া কা जो दौर है उसी तौर से बोलो, जो दौर है उसी तौर से बोलो, যে জমানায় যে রীতি চলছে সেই রীতি মেনে বলো। बहरों का इलाका है जरा जोर से बोलो, কালাদের অবস্থা। তাহলে ওটা হচ্ছে এই যে মানুষের মধ্যে ভগৎ সিং, চন্দ্রশেখর আজাদ, বটুকেশ্বর দত্ত স্বাধীনতা আন্দোলনের যে ধারা, সেটা এই জেনারেশনের কাছে চালিত হলো। অনেক ছবিতে অনেক কিছু দেখেছেন, দেখে একটা মেয়ে ভগৎ সিং পড়ছে বইটা নিয়ে আন্দোলনের মধ্যে দাঁড়িয়ে, হ্যাঁ মনে আছে রাত্রেবেলা, হ্যাঁ ওই ভিডিওগুলোতে ছিল। তাহলে এরা মনে হচ্ছে মুছে দেবে, এখন যেমন মুছে দিচ্ছে, নেতাজি মুছে দেবে, গান অন্বেষণ করে কবিতা আছে না, গান্ধী লেনিন যদি ভাঙে তাহলে গান্ধী কি বাঁচবে, গান্ধী যদি ভাঙে তাহলে কি নেতাজি বাঁচবে, আর নেতাজি যদি ভাঙে আসলে এরা নাচবে। অন্নদাশঙ্কর রায়ের কবিতা, এটা সিরিজ। এই নেতাজিকে এই 2021 নির্বাচনের আগে 100 বছর 25 বছর হবে নেতাজি, তার জন্য কত হইচই করলো। ওই ভিক্টোরিয়াতে মনে আছে, মোদি আজাদ হিন্দ ফৌজের টুপি ছাড়া অন্য কোনো টুপি পরতেন না। আমি তো এখানে এই টুপির অদল বদল দেখে আমার মনে পড়লো, ওটা আমার পয়েন্টের বিষয় ছিল না। হ্যাঁ মনে আছে সবাই আজাদ হিন্দ, ও তো যেখানে যায় যেমন তার পাগড়ি পরে। আর এখন ওই অনন্ত মহারাষ্ট্র তো হয় নেতাজি সুভাষচন্দ্র বসু, তার অবদান, সব কথা এক মানি। কিন্তু স্বাধীনতা আন্দোলন, দেশপ্রেম, আজাদ হিন্দ ফৌজের যখন গ্রেপ্তার হয়ে লালকেল্লায় বিচার হচ্ছে, তখন দাঁড়িয়ে নেহেরু উকিল হিসেবে লড়লেন। আমাদের এখানে রশিদ আলী দিবস, কলকাতায় ছাত্র শহীদ হলো বিক্ষোভে, এগুলো তো আমরা অস্বীকার করতে পারি না। কিন্তু যাদের নিজেদের ইতিহাস থাকে না, তারা এই ইতিহাসটাকে হয় বিকৃত করে না মুছে দেয়। প্রথমে ইতিহাস বিকৃতি বলছিলাম, এখন ইতিহাস মুছে দেওয়ার চেষ্টা করছে।
দিল্লির এই আন্দোলনে এই যে স্পিরিট, এটা যে বাংলাদেশ নেপাল শ্রীলঙ্কা নয়, যেটা শতরূপ বলছিল, যেটা গণতান্ত্রিক কাঠামো, একটা সাংবিধানিক ব্যবস্থা, একটা সংসদীয় গণতন্ত্র। আমরা কেন বলি আমাদের যুক্তরাষ্ট্রীয় কাঠামো, আমাদের ধর্মনিরপেক্ষতা, আমাদের সংসদীয় গণতন্ত্র, আমাদের সার্বভৌমত্বকে বাঁচিয়ে রাখতে হবে? কারণ স্বাধীনতা আন্দোলনের 190 বছরের উত্তরাধিকার হিসেবে যে সংবিধান তৈরি হলো, সবটা সব ভালো না, কিন্তু এই যে দেশটাকে ধরে রাখার, বেঁধে রাখার এই যে বৈচিত্র্য, মেজরিটেরিয়ানিজমের যে পলিটিক্স, ফাসিস্ট যে পলিটিক্স, তার অ্যান্টিডোট হচ্ছে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। ওরা মনে করেছিল এই মেজরিটি মাইনরিটি করে, হিন্দুত্ব আইডেন্টিটি ওভারআর্চিং করে আমরা যা বলবো তা মেনে নিতে হবে। কিন্তু নতুন প্রজন্ম এটা বলল, আর উত্তরপ্রদেশ, দিল্লি, উত্তর ভারত দেখলো যে এরা তো ধর্মের নামে ভোট করতে এসেছিল, কিন্তু ভোটের পরে লড়ে যাচ্ছে ধর্মেন্দ্রের নামে। তাও যদি অরিজিনাল ধর্মেন্দ্র হতো হেমা মালিনীর পর, তাহলে বোঝা যেত যে নায়ক ছিল তো ধর্মেন্দ্র প্রধান। ওরা মন্দির वही বানাएंगे বলে এত দাঙ্গা থেকে এত কিছু হলো, হাঙ্গামা। কিন্তু আসলে রাম মূর্তি প্রতিষ্ঠানই এত কিছু হলো, গোটা দেশের লোককে বললো ইট দাও, প্রদীপ জ্বালো, কত কি করলো, চাল নিয়ে গেল। কিন্তু আদতে লক্ষ্য ছিল রামের মূর্তি না, লক্ষ্য ছিল দান পেটি, তাই তো? তখন 92 সালে যখন আমরা ছাত্র যুব আন্দোলন করি, তখন আমরা স্লোগান দিতাম, রাম নাম তো ঢাল হ্যাঁ 180 চাল। আর অনেকে বলতো ওই যে রাম নাম জপনা, গান ছিল না, পরায়া মাল আপনা। এখানে হচ্ছে রাম নাম জপনা, রাম কা মাল भी अपना। তো এটা হচ্ছে এই স্বরূপটা আমাদের এখানে তো এখন দেখেনি, দেখছে এবার এই যে তারকেশ্বরে ওপরে ফুল বিলি করবে বলেছে, কিন্তু নিচে টিকিট লাগিয়ে দিয়েছে দর্শন করার জন্য। আসলে তো এদের যে কোনো জায়গা থেকে রোজগারের একটা ব্যবস্থাটা করতে হবে। আর যারা মনে করেছিল তৃণমূলের তোলাবাজি, গুন্ডামি, মস্তানি সব শেষ করে দেবে, আসলে ওরা তো নতুন দোকান খুলছে, সাইনবোর্ডটা পাল্টেছে। কিন্তু ওরাই সব যারা যে কারবার করছিল সেটাকে নিয়ে করছে। এই যে মানুষের মধ্যে একটা হতাশা বোধ কাজ করে, এই ছাত্র যুব আন্দোলন, নতুন প্রজন্মের আন্দোলন এই হতাশাকে কাটালো। কারণ ইয়াঙ্গার জেনারেশনের ব্যাগেজ কম থাকে। স্বাধীনতা আন্দোলন, কমিউনিস্ট পার্টির গোড়াপত্তন, আমাদের বাংলার 60-এর দশকের লড়াই, 70-এর দশকের লড়াই, এটা নতুন না। এই ইয়াঙ্গার জেনারেশনের ভূমিকা, চেক গুয়েভারার একটা কোটেশন আছে যে কোনো বৈপ্লবিক সংগঠন এগোতে পারে না, টিকে থাকতে পারে না, যদি সে নতুন প্রজন্মের সঙ্গে তার সম্পর্ককে রিনিউ না করে। এবার এই আন্দোলনে অনেকে প্রথম একটা সন্দিগ্ধ, কারা এলো, কি হলো, কোন পার্টি করবে, নতুন পার্টি করবে। আগে আমরা আন্না হাজারে দেখেছি, তারপরে আপ দেখেছি। এই ভলিউমের একটা হইচই পাকানো আছে, সোশ্যাল মিডিয়া হলেও, ইনস্টাগ্রাম হলেও গড়ে ওঠে না যদি পেছন থেকে কেউ স্ট্রিং পুল না করে, আর পার্সের না প্রোপাগান্ডা, নাহলে মিডিয়া, এই মেন লাইন মিডিয়াকে চ্যালেঞ্জ করে মোদি হোয়াটসঅ্যাপ, ফেসবুক, সোশ্যাল মিডিয়া ব্যবহার করে তো 14 থেকে লেখক নিয়ে বই লেখা হয়ে গেল। সেই অর্থে এক জায়গায় দাঁড়িয়ে থাকে না। তাহলে হোয়াটসঅ্যাপ জেনারেশনে, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি বলে আমরা গালাগাল দিই, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিকে চ্যালেঞ্জ করলো ইনস্টাগ্রাম। এক জায়গায় থেমে থাকে না। এই জন্য বলি একটা জেনারেশন মানে সেই জেনারেশন নয়, তারপরে জেনারেশন। আমরা বলি 21 বছর থেকে 31 বছরের একজন কাউকে এরিয়া কমিটি দিন, তাতেই কত লোক গোসা হয়ে যায়। আবার এদেরটা দিতে হবে, আবার একটা কোটা দিলেন, আমরা কি কম? কাউকে অপমান করছি না, কেউ অপমান কেউ নয়, কিন্তু বুঝতে হবে যেটা বললাম, প্রত্যেক প্রজন্ম সে যে সমস্যার সম্মুখীন হয় তাকে ফেস করার জন্য তাকে সেই তত্ত্ব তালাশ করতে হয়, সেই প্রযুক্তি আয়ত্ত করতে হয়, এবং তারপরে সেই অস্ত্রে সে প্রতিষ্ঠানকে ঘায়েল করে, প্রতিষ্ঠান বিরোধিতার জন্ম নেয়। এইটা আমাদের এই শিক্ষাটা নিতে হবে। আবার শুধু তারাই নয়, তারা মেসেঞ্জার। ছাত্র যুবদের সুবিধা হচ্ছে তারা হচ্ছে ক্রস সেকশন, অন্যের কাছে একটা ক্লাস লিমিটেশন আছে।
তো এখানে সব বললো বিজেপির বাড়ি আসলে কি, সে জমিদার হোক, সে মধ্যবিত্ত হোক, সে উচ্চ মধ্যবিত্ত হোক, সে পুঁজিপতি হোক, সে ব্যবসায়ী হোক, সে শ্রমিক হোক, সে ক্ষেত মজুর হোক, সে দিন মজুর হোক, তার সবার ঘরের ছেলে মেয়েরা, ক্রস সেকশন অফ সোসাইটি। সুতরাং তারা মেসেজকে অনেক তাড়াতাড়ি চারিদিকে নিয়ে যেতে পারে। তারপর ল্যাঙ্গুয়েজ, দিল্লি মানে হচ্ছে সব ল্যাঙ্গুয়েজের লোক আছে সেখানে। এই যেমন ভাগ করে শুধু ধর্ম নয়, এখানে যেমন বাংলা পক্ষ ওরকম ভাষার নামেও তো ভাগ করে। তাহলে মেসেজটা অন্ধ্রপ্রদেশে কি করে গেল, তেলেঙ্গানা কি করে গেল, মহারাষ্ট্রে কি করে এলো, তাহলে অরুণাচল প্রদেশে মিছিল কেন হলো, মেঘালয় মিছিল কেন হলো? তাহলে ডিভিসিভ পলিটিক্স করলে মণিপুর, আর ইউনাইটেড অ্যান্টি এস্টাবলিশমেন্ট ডেমোক্রেটিক মুভমেন্ট হলে ওরা সিস্টেমকে চ্যালেঞ্জ করেনি, সিস্টেমের অ্যাবারেশনকে চ্যালেঞ্জ করেছে। এটা বুঝে দিতে হবে, কারণ কোনো শ্রেণী আন্দোলন না। কিন্তু সেটাই কমপ্লিট, সেটাকে চ্যালেঞ্জ করতে করতে দেখলো সিস্টেম যখন তাকে মানছে না, তার কথা শুনছে না, শুনতে বাধ্য নয়, তখন তারা বললো সিস্টেমকে পাল্টাতে হবে। এটাই ডেমোক্রেটিক আন্দোলনের শিক্ষা। প্রথমেই একটা বৈপ্লবিক তত্ত্বাবধান করলো না, প্রথমে সে বললো আমি তো পরীক্ষার যে ব্যবস্থা আছে এবং সেটা সরকার মানেনি, সিবিএসই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, এনটিএ প্রশ্নপত্র ফাঁস, এবং তাতে একটা জালিয়াতি, শুধু প্রশ্নপত্র ফাঁস না, প্রাইভেটাইজেশন, আউটসোর্সিং, এখানে যেমন করেছে, ওই যে ওএমআর সিট পাওয়া যাচ্ছিল চাকরির নিয়োগে, এত ব্যাপক কাণ্ড থেকে শিখেছে। তো ওখানেও দাঁড়িয়ে পরীক্ষা যারা পরিচালনা করবে সেই টেন্ডার প্রসেসকে তারা গন্ডগোল করেছে, টেন্ডার প্রসেসকে গন্ডগোল করে নিজেদের খাস কোম্পানিগুলোকে টেন্ডার দিয়েছে। এগুলো আমরা জানলাম কি করে? কোনো মিডিয়া প্রোডাক্ট কেন, কোনো মিডিয়া এটা বলল না। আবার নতুন প্রজন্ম, একেবারে জেনজি, 3 জন ছেলে, 17 বছর, 18 বছর, 19 বছর, তারা আইটি কম্পিউটার ব্যবহার করে এথিক্যাল হ্যাকার হিসেবে সরকারের সিস্টেমকে হ্যাক করে পুরো মোদী সরকার এবং শিক্ষা দপ্তরের মুখে গোবর লাগিয়ে দিল। তারা দেখিয়ে দিল কিভাবে টাকা পয়সার লেনদেন হয়েছে, কিভাবে কারাপশন হয়েছে, কিভাবে সিস্টেমের মধ্যে থেকে পরীক্ষায় জালিয়াতি করা হয়েছে, কিভাবে প্রশ্নপত্র বিক্রি হয়েছে, এবং এটা করার জন্য যে প্রাইভেট সেক্টর কোম্পানিকে দেওয়া হয়েছিল তার সেই ক্রেডিবিলিটি ছিল না, সেটা নিয়েও কিরকম ঘুষ নেওয়া হয়েছে, এবং তারা কি করে ভেতর থেকে সিস্টেমটাকে দুর্বল করেছে। তার মধ্যে একজন পশ্চিমবঙ্গে, উত্তরবঙ্গে, নিসর্গ অধিকারী, তখনও গ্র্যাজুয়েশন করেননি, সে সিস্টেম এরকম একটা বুঝে নেয়, সে আইআইটিতে ভর্তি হবে এই জন্য প্রস্তুতি নিচ্ছিল। আর যেই এটা ক্র্যাক করলো, অনেক নাম ধাম হয়ে গেল, তখন আইআইটি তাকে ব্যাঙ্গালোরে ডেকে নিয়ে বললো তুমি আমাদের রিসার্চ প্রজেক্টে, গ্র্যাজুয়েশন নেয়, পোস্ট গ্রাজুয়েশন নেয়, সোজাসুজি রিসার্চ প্রজেক্টে চাকরি নাও এবং এখানে তুমি রিসার্চ করো। এইভাবে যারা এসছে তাদের মধ্যে অনেককেই সিস্টেম ইন্টিগ্রেট করে নেয়। আমাদের কাজ হচ্ছে বন্যায় যে আসে, সেটা অভয় আন্দোলনের সময় আমরা বলেছিলাম, তারপরে যে পলি থাকে সেই পলিতে আমাদের আবার নতুন উদ্যমে চাষ শুরু করতে হয়, ফসল ফলাতে হয়, গোলা ভরতে হয়, এবং যারা হতাশ ছিল তাদের মধ্যে একটা আশাবাদ, আর যারা এই মোবাইল নিয়ে, কম্পিউটার নিয়ে কি করছে, সারাদিন খুটখুট করছে, এদের দিয়ে কিছু হবে না, তাদের একটু পুরনো ধ্যান ধারণা ভাঙতে হবে, আর তাদেরও ইহাদেরও পথে নিতে হবে, সাথে দিতে হবে অধিকার। এটা যদি না করা হয় তাহলে শুধু আমাদের কথা থেকে যাবে। তৃতীয় কথা হচ্ছে রাজনীতিক, আপনাদের জেলার জন্য প্রযোজ্য। এই যে আমরা বলছি লেফট কনসলিডেশন, এই যে সিপিআই, সিপিআইএমএল, সিপিআইএম, 3টে দল একসঙ্গে বৈঠক করে চারু ভবনে, তারপরে হচ্ছে আন্দোলনের একসঙ্গে যাতে আমরা এগোই, একসঙ্গে কথা বলি, তারা এই মুভমেন্টে লেফট কন্টিনজেন্ট এত বেশি ইনফ্লুয়েন্স করতে পারত না যদি আমরা লেফট পার্টিসগুলো একসঙ্গে হয়ে এক করে কথা না বলতাম। ঐশী ঘোষ এবং নেহা বোরা তাদের এই প্রমিনেন্সি আসতে পারত না যদি কমিউনিস্ট যে সেগমেন্টস গুলো আছে তারা যদি ইউনাইটেডলি মুভ না করত। আমরা একে অপরের সমালোচনা করে, পেছনে লেগে, দুর্বলতা দেখিয়ে
অনেক অনেক শক্তি ক্ষয় করেছি, তাহলে আমাদের কস্ট অফ কনফ্লিক্ট হয়েছে, এখন আমাদের প্রফিট অফ কোঅপারেশন আমাদের আর্ন করতে হবে। এবং এই জন্যই বৃহত্তর বাম আন্দোলন গড়ে তোলার দরকার আছে। সেখানে এই সংকীর্ণতা, আমার এই আসন কেন গেল, আমার ওটা কেন চলে গেল, আমরা একাই কাঁপি আছি, সূর্যদা বলতে বলতে ক্লান্ত হয়ে গেছে, বলেন আমরা একাই যাবো। আচ্ছা, একা এসএফআই, একা আইসা, কৃষক সংগঠন একা কৃষক সভা এই ইম্প্যাক্ট তৈরি করতে পারবে? বাস্তবতা মানতে হবে, ভাস্ট দেশ। এবং যে সেকশন মুভমেন্টে আসবে না, যে মিছিলে আসবে না, যে মিছিল করাকে ঘৃণা মনে করে, সে কখন আসবে? যেমন আপনার এই ক্যাটালিস্ট হিসেবে রোল থাকবে, কিন্তু একটা ক্রিটিক্যাল মাসকে আপনি নামাতে পারবেন, কিন্তু তার সঙ্গে আরো অনেককে জড়ো করতে পারবেন। তখন তার স্লোগান, তখন তার দাবি, তখন তার মুভমেন্ট, তখন তার আন্দোলন। এটা আমাদের আজকে না, কাকাবাবুর সময় থেকেই, জাতীয় মুক্তি আন্দোলনের সময়, স্বাধীনতার সময় আমরা এই কাজটা করেছি। আর যারা করেনি তারা আইসোলেশন ছিল। আজকে আমাদের দাঁড়িয়ে বলছে যে তোমরা আইসোলেট হও। আর এই জন্য দেখবেন যখন আজাদি শব্দ বলা হয়, আমার শেষ প্রশ্নটি বলবো আমি, যে এখন কি হয়, এই আজাদি কেন বলেছে? এতে তো গোটা মুভমেন্টের ক্যাম্পেন হচ্ছে, যেটা জেএনইউ খেলার সময় আইসোলেট করেছিল, এই টুকরে টুকরে গায়ে এই জেএনইউ, এই বামপন্থী, তাই তো? কিন্তু এখানে শুভেন্দু রোজ এটাই করছে, অ্যাসেম্বলি দাঁড়িয়ে কয়েকজনের নাম বলে দিল, ও এরাই তো। তাহলে ওই যে একটা জেনোফোবিয়া, এরা জেহাদিদের বিরুদ্ধে লড়ছে, হিন্দু খাতরা মে হ্যাঁ, এটার মধ্যে এটা একটা ভুল সিলেবাস। এটা এখানে তাই করতে চেয়েছে। যখন পাঞ্জাবিরা এসে লঙ্গর খুলেছে, গুরুদ্বারা যখন তার দরজা খুলে দিয়েছে খালিস্তানি, যখন খাবার বিলি করছে, তখন বলছে এখানে চলে এসছে, দাড়িওয়ালা কলকাতা সবাই তো আমাদের সঙ্গে। তাহলে সূর্যদার কথা বলছিলাম, সূর্য বলতেন, অনেকে বলে একলা চলো। রবীন্দ্রনাথ যখন একলা চলরে লিখেছেন, বুদ্ধি তো বেশি ছিলই, তিনি কিন্তু তার আগে লিখেছেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো। তো পূর্ব শর্ত হচ্ছে আগে ডাকটা দিতে হবে, সবাইকে জড়ো করতে হবে, এবং সেটা ডাকার মতো দিতে হবে। আজকের দাঁড়িয়ে আমাদের কাছে এই চ্যালেঞ্জ, এখানে গুন্ডা আইন করে দিয়েছি বলে দিচ্ছে, আর আমাদের লোকরা মনে হচ্ছে এই যে সব ছাত্র গেল ধরে ক্যাটালে গুন্ডা হয়ে গেল, কি হবে? আমরা কোর্টেও চ্যালেঞ্জ করেছি। প্রথম কথা হচ্ছে গুন্ডা শব্দ পার্লামেন্টে যে লিস্ট আছে, ৭৮টা চলে, আমি আছে, সব বিধান সরকারকে দেওয়া হয়, সব পার্লামেন্টকে জানিয়ে দেওয়া হয় যে গুন্ডা শব্দ ব্যবহার করা হয় না। এই জন্য দেখবেন আমাদের রাজনৈতিক বক্তব্যের মধ্যে আমরা সমাজ বিরোধী বলি, মিসক্রিয়েন্টস বলি, হিন্দিতে সমাজ বিরোধী থাকতে বলে, তাই তো? আর গুন্ডাকে সুপ্রিম কোর্টে 60-এর দশকে জাস্টিস মুল্লা বলেছেন, পুলিশ ডেফিনেশন দিয়েছেন, পুলিশ ইজ গুন্ডা ফোর্স ইন ইউনিফর্ম। আমরা এই গত সরকার আর এই সরকার দেখতে পাচ্ছি যে পুলিশ ইজ নাথিং বাট ইউনিফর্ম গুন্ডা রাষ্ট্রের জন্য। দিল্লিতে যে গুন্ডামি করেছে, যেভাবে পেলেট গান ব্যবহার করেছে, প্রথমে আমাদের দেশ, আমরা চিৎকার করেছি পার্লামেন্টের মধ্যে, বাইরে লেখালেখিতে, যে কাশ্মীরে পেলেট গান ব্যবহার করছে এবং ছেলেমেয়েরা অন্ধ হয়েছে। পেলেট গান স্ট্রেট ইসরায়েল থেকে আমদানি করা হয়েছে, আমাদের দেশে ম্যানুফ্যাকচার হয় না। পার্লামেন্টে কনসাইনমেন্টের নাম্বার দিয়ে বলেছিলাম যে কোন কনসাইনমেন্ট ইসরায়েল থেকে নিয়ে আসা হয়েছে, এবং আমরা এটাও বলেছিলাম যে আজকে কাশ্মীরে ব্যবহার করছে, কিন্তু কালকে ঘটনাচক্রে দিল্লি বলতে হয়, পার্লামেন্টে বললে এখানে তাহলে কোন যে দিল্লি তো ব্যবহার হয়। আজকে বলছে বিচ্ছিন্নতার বিরুদ্ধে লড়ছি, কাশ্মীরি মিলিটারিদের বিরুদ্ধে বলছি, কিন্তু আদতে পরে ডেমোক্রেটিক মুভমেন্টে ব্যবহার হবে। পেলেট গান ছড়া বলে, পাখি মারা ছড়া না। মনে রাখতে হবে
বটুকেশ্বর দত্ত এবং ভগৎ সিং যখন বোমা ফেলেছেন, তাদের একটা ফিলোসফি অফ বম্ব ছিল, তাতে কোনো পেরেক, কোনো নেল, কোনো লোহা ছিল না। কারণ ওই ন্যাশনাল অ্যাসেম্বলিতেও কাউকে ইনজুরি করার তাদের কোনো মতলব ছিল না, শুধু আওয়াজ এবং ধোয়া। এবং সেই আওয়াজের মধ্যে যেমন লিফলেটগুলি করেছেন, তেমনি ওরা পালিয়ে যাননি, ওখানে দাঁড়িয়ে থেকে বলেছেন ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। কমিউনিস্টরা গ্রহণ করলো স্লোগানটা ইনকলাব জিন্দাবাদ। স্লোগানটা প্রথম মৌলানা হাসরত মোহানি দিলেন কংগ্রেসের অধিবেশনে, কংগ্রেস গ্রহণ করলো না, বামপন্থীরা গ্রহণ করলো, শ্রমিক আন্দোলন গ্রহণ করলো, কিন্তু গোটা দেশব্যাপী সেটাকে মেসেজ হিসেবে ছড়িয়ে দিলেন কিন্তু ন্যাশনাল অ্যাসেম্বলিতে ভগৎ সিং বটুকেশ্বর দত্ত ওই স্লোগানটা যখন দিলেন বলে সবাই জানলো, সবাইকে কোট করতে হলো, লিখতে হলো। আমাদের কাছে আজকে এই যে ইয়াঙ্গার জেনারেশন হচ্ছে লেনিনের ভাষায় দে আর মেসেঞ্জার, বাণী বাহক, বিপ্লবী না কিন্তু বিপ্লবের বাণী বাহক। আপনার বাণী মানুষের কাছে পৌঁছবে না যদি আপনি বাণী বাহকদের তৈরি না করেন। আবার সেই বাণী বাহকদের হুঁশিয়ারি দিতে হবে যে তারাই একা গোটা সিস্টেমকে উপরে দিয়ে কি বলে বাংলা, ঢাকা, কাঠমান্ডু, শ্রীলঙ্কার কি রাজধানী, শ্রীলঙ্কার কলম্বো, এখন সব নাম পাল্টে যাচ্ছে, তো নতুন কোনো নাম হয়ে গেছে কিনা। কলম্বোতে ইংরেজিদের নাম দিয়েছে বলে, যাকে ইংরেজির নাম ছিল সিলন, এখন হয়ে গেছে শ্রীলঙ্কা। আমি শেষ পয়েন্ট বলতে গিয়ে আর একটা পয়েন্ট বলে দিই, আমাদের রাজ্যে যেটা বড় চ্যালেঞ্জ এখন এই 100 বছর পরে, 1926 সালে সাভারকর যে বই লিখেছিলেন তিনি হিন্দি বিরোধী ছিলেন। এখন যে হিন্দুস্তান বলে আরএসএস, কিন্তু আরএসএস ছিলেন না, হিন্দু মহাসভা ছিল, আর মারাঠি জাগৃতি ছিল। তখন তিনি বলেছিলেন মারাঠি ভাষায় পার্সিয়ান ছিল, তুর্কি ছিল, পার্সিয়ান ছিল মুসলমানদের জন্য না। যখন মুসলমানদের হাতে তাড়া খেয়েছে পার্সিরা, পারসিকিউশন হয়েছে, তখন ওয়েস্ট কোস্টে চলে এসছে। এই জামশেদজি টাটা নাম হয়, তো জামশেদজি তো লোকে বলবে মুসলমান নাম দেখলেই, নাম এসআইয়ের যে প্রবলেমটা হয়েছে, তো জামশেদ তো পার্সিয়ান শব্দ, ইয়াসিন তো পার্সিয়ান শব্দ, তো যাক। তো এরা পার্সি ইনফ্লুয়েন্স ছিল। 1926 সালে সাভারকর লিখলেন যে ভাষার শুদ্ধিকরণ করতে হবে। তাহলে যে বিদেশি যে শব্দ আছে, কারণ বাংলায় অনেক বেশি বিদেশি শব্দ আছে আর মারাঠিতে বেশি আছে, কারণ যাদেরই সমুদ্র পথে যাতায়াত ছিল তাদের সে ভাষার মধ্যে বেশি বিদেশি ভাষা ঢুকেছে। আমাদের পর্তুগিজ আছে, তুর্কি আছে, অন্যান্য শব্দ আছে, তামিল আছে, পার্সিয়ান, অ্যারাবিক তো বেশি আছে। তো এটা শুদ্ধিকরণ করতে হবে। এই জন্য দেখবেন যখন মুম্বাইতে যাবেন, তো মুম্বাইতে শহীদ স্মারক না, শহীদ স্তম্ভ না, কি বলে মুম্বাইতে, আমাদের সিআইটি সম্মেলন হলো, ওখানে মালা দেয়, বলে হুতাত্মা চক। উচ্চারণ করা কঠিন, কিন্তু সংস্কৃতায় তৎসম হুতাত্মা চক, মানে যে আত্মা আত্মাহুতি দিয়েছে তার চক। যদি চক শব্দটা আবার কিন্তু বিদেশি, কিন্তু হুতাত্মা। পরে কংগ্রেস কিন্তু সারেন্ডার করলো এবং ওই শহীদ চকটাকে নাম পাল্টে দিয়ে হুতাত্মা চক করলো। এখানে যে নাম বদল অভিযান হচ্ছে না, এটা হচ্ছে ওই সাভারকর 1926 সালে যেটা লিখেছিলেন, বাংলায় আজকে 2026 এসে আরএসএস বিজেপি এই ভাষা শুদ্ধিকরণ করছে। এই যে অমিত শাহকে দিয়ে হোম মিনিস্টার ন্যাশনাল লাইব্রেরিতে ভাষা ভবনে সেমিনার করে উদ্বোধন করলো, কোনো পত্রপত্রিকাতে করে লিখলো না, হচ্ছে ওয়ার্ডস অফ মিউজিয়াম, মিউজিয়াম অফ ওয়ার্ডস, মনে আছে? দেখে মনে হয় কোনো একটা আন্তর্জাতিক প্রজেক্ট। আচ্ছা, কালচার মিনিস্ট্রি, অমিত শাহ পশ্চিমবঙ্গে এসে কোনো ন্যাশনাল প্রজেক্ট পশ্চিমবঙ্গে উদ্বোধন হয় না। অনেকে মনে করে যে বিজেপি সরকার এসছে এই উৎসাহে, কিন্তু মিউজিয়াম অফ ওয়ার্ডস মানে কি? এই যে আমাদের ভাষার মধ্যে যে ইংরেজি শব্দ, পর্তুগিজ শব্দ, অ্যারাবিক শব্দ, পার্সিয়ান শব্দ, তুর্কিশ শব্দ, যা যা অন্যান্য সাউথ ইস্ট এশিয়া থেকে অনেক কিছু এসছে, চৈনিক শব্দ আছে, এগুলোকে বার করতে হবে, ভারতীয় ভালো করে করতে হবে। এখানে বলবে, কিন্তু আসলে সাভারকরের বইতে লেখা আছে যে হিন্দু ভাষা তৈরি করতে হবে, এটা পিওর নয়, শুদ্ধিকরণ করতে হবে ভাষা।
তাহলে আসলে সরকার ভোট আসার পরে, ভোটে জেতার পরে মোদি বলেছেন যে গোটা ধারণা পাল্টাবে পশ্চিমবঙ্গে। এই ধারণা পাল্টানো মানে হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের ভাবনা চিন্তা, আমাদের দর্শন, আমাদের শিল্প, সাহিত্য, সংস্কৃতি, ভাষা, আমাদের লোকগান, আমাদের চর্যাপদ, এমনকি বাঙালি পুরাণ, এই সবটার একটা হিন্দুয়াইজেশন করতে হবে। এবং এই প্রজেক্ট অনেক বড়, কিন্তু ভালো, অনেক লেটে এসছে বলে অনেক স্পিডে, একেবারে টপ গিয়ারে তারা এগুলোকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে। কারণ গুজরাট অনেক এগিয়ে গেছিল, মহারাষ্ট্র অনেক এগিয়ে গেছিল, রাজস্থান অনেক এগিয়ে গেছে এই প্রজেক্টে, উত্তরপ্রদেশ অনেক এগিয়ে গেছে, আসাম এগিয়ে গেছে। তাহলে এর কম্পিটিশন এখন শুভেন্দুর মমতার সঙ্গে নয়, শুভেন্দুর কম্পিটিশন হচ্ছে হেমন্ত বিশ্ব শর্মা যোগীর সঙ্গে, যে তুমি যা করেছো তা আমি 15 বছরে করেছো, আমি ওটা 15 মাসে 5 মাসে করে নেবো। এটাও বুঝে নিতে হবে, এক যে ট্র্যাকে নেমেছে সেই ট্র্যাকের এন্ডে দিল্লির আন্দোলন দেখিয়ে দিয়েছে যে এটা করে পার পাবে না। ওরা এখনো তাই করছে। শতরূপ বলল বাচ্চা মেয়ে পোস্ট করেছে, এখানে যেমন জেল টেল দিয়ে দিচ্ছে, ওসব করছে সার্ভেলেন্সে। মোদি বলছে, মোদিকে মহান করাচ্ছে, দেশ চাইছিল যে অন্যায় করেছে, যে ফোর্স ব্যবহার করেছে এই আন্দোলনে, তার জন্য ক্ষমা চাক মোদি সরকার। আর মিডিয়াতে মহান করার চেষ্টা করেছে, মোদি কত মহান, দেখো ও ক্ষমা করে দিয়েছে। আরে ও ক্ষমা প্রার্থী, তার বদলে সে 15 বছরের একটা বাচ্চা মেয়েকে হেঁটে করা হচ্ছে। এই প্রজন্ম খুব দ্রুত শত্রু এবং মিত্র চিনতে পারছে। আমাদের কাজ হচ্ছে আমাদের মিত্রতা বাড়াতে হবে এবং এটাকে একটা টানেলের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল দেশটাকে, আর সবাই মনে করেছিল টানেলের শেষে কোনো আলো নেই। কিন্তু এই আন্দোলন সংগ্রাম উত্তর ভারত, পশ্চিম ভারত, উত্তর পূর্ব ভারত দেখিয়ে দিয়েছে যে টানেলের এন্ডে একটা আলো রেখা থাকেই। there is a silver lining। দুর্যোগ যত বড়ই হোক, অন্ধকার যত গভীর হোক, কিন্তু আলো আছে। সেটা শুধু গণসঙ্গীতে নয়, সেটা শুধু গণনাট্যের নাটকে নয়, সেটা আন্দোলন এবং সংগ্রামের মধ্য দিয়ে আমাদের রাজনীতিতে, আমাদের সমাজে, আমাদের প্রশাসনেও সেটা দেখা যাবে। কিন্তু অটোমেটিক্যালি সূর্য যেমন ওঠে সেরকম পূব দিগন্তে সূর্য উঠে যাবে তা হবে না। তার জন্য আমাদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে। সুভাষ চক্রবর্তী আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এবং তার বিশালত্বের মধ্য দিয়ে, ভাবনা চিন্তা, আন্দোলন সংগ্রাম, প্রশাসনের কাজ, জনপ্রতিনিধি হিসেবে তার দায়িত্ব, এই যে অনেককে জড়িয়ে নিয়ে ব্যাপকতর করার যে প্রয়াস ছিল, তার থেকে আমরা শিক্ষা নিয়ে আমরা এগোবো। এই শপথ নিলেই তবে যথার্থভাবেই সুভাষদাকে আমরা স্মরণে রাখতে পারবো। ধন্যবাদ। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।